মারওয়ান ছেলের জন্য একটা ম্যাজিক বোর্ড নিয়ে এসেছে গত পরশু। সেটা দিয়ে ছেলেকে লেখালেখি শেখায় নিশাত। মারওয়ান আজকের বাইরে না গিয়ে ছেলেকে লেখালেখি আঁকাআঁকি শেখাচ্ছে। নাহওয়ান বাবার কোলে বসে মনোযোগ দিয়ে আঁকিবুকি করছে। মারওয়ান শত চেষ্টা করেও ছেলেকে লেখা শেখাতে পারছে না। তার ঘাম ছুটে যাচ্ছে প্রায়। বাচ্চাটাকে লিখতে বলছে একটা, বাচ্চাটা লিখছে আর একটা। মারওয়ান পণ করেছে ছেলেকে আজকে শিখিয়েই ছাড়বে। মারওয়ান ছেলের হাত ধরে ম্যাজিক কলম ঘোরাতে ঘোরাতে বলল, এভাবে লিখ, যেভাবে শিখাচ্ছি ওভাবে লিখছিস না কেন কবুতরের বাচ্চা? নাহওয়ান লেখা থামিয়ে মাথা ঘুরিয়ে বাবার দিকে চাইল, বলল, কুবুতল কি? তুই। কিন্তু আমি তো মাইল বাচ্চা। তুই আমার বাচ্চা, তোর মায়ের না, বুঝলি? নাহওয়ান চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কিছু বুঝেছে বলে মনে হয় না। তারপরও মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। মারওয়ানের চোখ চকচক করে উঠল। ছেলেকে বাগে আনতে পারলে তারই লাভ। সে যা শিখাবে তাই শিখবে। এতে ওই 1.5 ইঞ্চির মহিলাকে সহজেই কাবু করা যাবে। মারওয়ান তাই আবারও জিজ্ঞেস করলো, তুই কার বাচ্চা ফায়াজ? টুমাল। এই তো, কি সুন্দর হয়েছে। এখন থেকে সবসময় এটাই বলবি, ঠিক আছে? নাহওয়ান ওপর নিচ মাথা নাড়ালো। মারওয়ান ছেলেকে আদর করলো কিছুক্ষণ। বাবা ছেলে হাসি মজায় দিনটা পার করলো। নিশাত বাসায় এসে নামাজ পড়ে সবাইকে নিয়ে ভাত খেলো। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় ছেলেকে নিয়ে শুলো। নাহওয়ান মায়ের বুকে আদরে বিড়ালের মতো পড়ে রইল। সারাদিন পর মাকে পেলে আর কিছু লাগে না তার। মায়ের কাছে কত শত আবদার বুলি আওড়ায়। মারওয়ান পাশেই শোয়া, মা ছেলের ভালোবাসা দেখছে। হঠাৎ মাহওয়ান নিশাতকে বলল, মা, কুবুতল কি? একটা পাখি বাবা। কেন? পাখি কি? এটা আকাশে ওড়ে, অনেকে পালে, আমরা মানুষেরা এটাকে খাইও। আমি কি কুবুতলের বাচ্চা? তুমি কবুতরের বাচ্চা হতে যাবে কেন? তুমি তো আমার বাচ্চা, আমার কলিজা। না না, আমি বাবা আল কুবুতলের বাচ্চা। নিশাত হেসে দিল। মারওয়ান চোখ কপালে তুলে ছেলের দিকে তাকিয়ে আছে। এই বজ্জাত কি বলে? তার মান ইজ্জত সব খুইয়ে ফেলবে নাকি? ছি ছি। নিশাত বলল, কে বলেছে তোমাকে এগুলো? নাহওয়ান বলতে নিলেই মারওয়ান ছেলেকে টেনে নিজের বুকে নিল। ছেলেকে আদর করতে করতে বলল, তুমি ঘুমাও, ওর সাথে এত কথা বলতে হবে না, পরে ঘুমাতে পারবে না, গল্প করেই সময় চলে যাবে। আমি নাহওয়ানকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। নিশাতের ভ্রু কুঁচকে গেল। ঘটনা কি? তাকে এত সমাদর করছে কেন? এত মধুর স্বরে তুমিই বা ডাকছে কেন? কি ঘাপলা লাগিয়েছে এই বিড়িখোর? নিশাত উঠে বসে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, নাহওয়ানকে নিলেন কেন? সারাদিন তো আপনার কাছেই থাকে, এখন আমার কাছে থাকবে। আপনি আমাদের মা ছেলের মাঝে আসবেন না বলে দিলাম। ওকে আমার কাছে দিন। আমার কাছে থাকুক না, তুমি বরং রাতে নিও। নিশাত ছেলেকে বলল, বাবা মায়ের কাছে আসবে? নাহওয়ান বাবার মুখ থেকে তার ছোট মাথাটা বের করে বলল, আসবো। নিশাত খুশি হয়ে ছেলেকে জোর করে নিল। কোলে নিয়ে বলল, আমার সোনা বাচ্চা, মায়ের ভদ্র বাচ্চা, আমার কলিজার টুকরা। আমি কুবুতল আল বাবার বাচ্চা। এসব ফালতু কথা কে বলেছে? বাবা। নাহওয়ান আঙ্গুল দিয়ে মারওয়ানকে দেখিয়ে বলল। নিশাত রাগান্বিত হয়ে চাইল। মারওয়ান বলল, কি হয়েছে? কবুতর কি খারাপ? এভাবে চাওয়ার মানে কি? আমি ভয় পাই নাকি তোকে? নিশাত রহস্যময় হেসে বলল, আসলেই পান না? মারওয়ান মুখ কালো করে ফেলল। সেদিন ছেলেকে হাম্বা শিখিয়েছিল, আজ আবার নতুন কিছু শেখাবে নাকি? লিলিপুট তাকে থ্রেট দিচ্ছে? মুখ ঘুরিয়ে উল্টো পাশে শুয়ে পড়ল সে, কথা না বাড়িয়ে। লিলিপুটের বাচ্চা পুরোটা লিলিপুটের মতো পোল্টিবাজ। বাবার সব কথা মায়ের কাছে সাপ্লাই করতে হবে কেন রে বদ? ইহা ভুইয়া শাহবাজপুর গ্রামে বেশ দাপট নিয়েই চলে। যেহেতু চেয়ারম্যানের ছেলে সে হিসেবে সে ভিন্ন রকম আচার আচরণ মনোভাবের অধিকারী। গ্রামের মানুষ তাকে এজন্য সমীহ করে। তার বাবা ইমতিয়াজ ভুইয়াও এককালে গ্রামে ক্ষমতা দাপট দেখিয়ে চলতো। এখনো তার মধ্যে প্রভাবশালী আচরণ বজায় আছে কিছুটা, তবে আগের তুলনায় বেশ শান্ত এখন। গ্রামের উন্নয়নে যথাযথ কাজ করার চেষ্টা করেন, যদিও আগে বহু ফাঁকিবাজি করেছেন, কিন্তু এখন তা অতীত। বিশাল এক প্রাঙ্গণে বিরাজমান পদ্মালয় নামক একটি নান্দনিক ধাঁচের বাড়ি। এর পরিসর এতটাই বিস্তৃত
যে একে ঘিরে থাকা প্রকৃতি এবং স্থাপত্যের মিলন মেলা যেন এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করেছে। পদ্মালয়ের সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশে হারিয়ে যেতে চাইলেও মন বলে এখানে যেন সময় থেমে গেছে। চেয়ারম্যান বাড়ি বলে কথা, চারপাশে বিভিন্ন প্রকারের দেশি বিদেশি গাছের সমন্বয়ে আচ্ছাদিত এই পদ্মালয় বাড়ি। পদ্মালয় বাড়ির গেটের উপর বিরাট দুটি কৃত্রিম পদ্ম ফুল বসানো। খুব শৌখিন এই বাড়ির মানুষ, সেটা বাইরে থেকেই আন্দাজ করা যায়। বাড়িটির ভিতরে প্লেটের টুংটাং আওয়াজ আর কথা চলছে। বাড়ির কর্তা ইমতিয়াজ ভুইয়া নিজের আদরের পুত্র ইহাব ভুইয়া আর কন্যা ইনাবা ভুইয়ার সাথে কথা বলছেন এবং খাবার খাচ্ছেন। পাশেই তার স্ত্রী উর্মি ভুইয়া চুপচাপ খাবার মুখে দিচ্ছেন। ইমতিয়াজ ভুইয়া ছেলেকে উদ্দেশ্য করে বললেন, ইয়াব, তোমার বিজনেসের কি অবস্থা? ইহাব টেবিলে এক হাত ঠেকিয়ে খেতে খেতেই জবাব দিল, ব্যবসার কাজ আপাতত বন্ধ পাপা, কয়েকদিন নিজেকে সময় দিতে চাচ্ছে। তুই তো নিজেকে রিপ্লেস করে আবার কাজে ব্যাক করবে আশা করি। উর্মি ভুইয়া এতক্ষণ কথা না বললেও এবার মুখ খুললেন। হঠাৎ করে কাজে ব্রেক দিলে কেন? নিজেকে তো তুমি এতকাল সময় দিয়েছই, তাহলে ঘটা করে নতুন ব্যবসার কাজ ছেড়ে নিজেকে সময় দেওয়ার কারণ? ইহাব খাবার খাওয়া থামিয়ে মায়ের দিকে চাইল। মায়ের চোখে রাগ স্পষ্ট। নিজেকে স্বাভাবিক করে বলল, এমনিতেই আম্মু। উর্মি ভুইয়া চোখ মুখ কঠিন করে বললেন, এমনিতেই নাকি কোথাও মারামারির অফার পেয়েছো? ইহাব গ্রামে যতই ক্ষমতা আর দাপট নিয়ে চলুক, মায়ের কাছে সে এখনো বাচ্চা। এই বয়সে মা তাকে বাচ্চাদের মতো শাসন করে। চোখ রাঙায়। ইনাবা ভাইকে চুপসে যেতে দেখে কনুই দিয়ে গুঁতো দিয়ে ফিসফিস কণ্ঠে বলল, ব্রো, তুমি জানি কেমন নাটক সিনেমায় দেখো না, নায়ক কাউকে গুনে না, সব জায়গায় পাওয়ার দেখিয়ে চলে, এমনকি বাবা মাও ভয় পায় ছেলেকে। তুমি এরকম চলতে পারো না? ইহাব নিচু কণ্ঠেই বোনকে ভেঙিয়ে বলল, আসছে নাটক সিনেমা বলি, মা বাবার মুখের উপরে কথা বলাও একটা বিয়াদবি। যদিও আমি মানুষটা এতটা ভালো নই, কিন্তু মা বাবার সামনে বিয়াদবি করার মতো শিক্ষা মম আমাকে দেয়নি। আমার ক্ষমতা বাইরে আর তাদের ক্ষমতা আমার উপর। কথার মাঝেই উর্মি ভুইয়া ধমকে উঠে বললেন, এত কথা কেন? খাবারে মনোযোগ দাও। আর ইহাব তোমায় কি জিজ্ঞেস করেছি? ইমতিয়াজ ভুইয়া এবার স্ত্রীর দিকে চাইলেন, বললেন, উর্মি, ছেলেকে তো জেরা করছো কেন? খেতে দাও ওকে। উর্মি ভুইয়া ইমতিয়াজ ভুইয়ার দিকে তাকালো না পর্যন্ত, এমনকি তার কথা শোনেনি এমন ভাব করলো। ইহাব মায়ের কঠিন চাহনির দিকে চেয়ে বলল, আসলে মম, এখন আমি আপাতত একটু রিফ্রেশ আছি, ব্যাস এতটুকুই। কথাটুকু বলেই উঠে উপরে চলে গেল ইহাব। ইনাবা আর অল্প একটু খেয়ে উঠে পড়ল। শুধু ইমতিয়াজ ভুইয়া আর উর্মি ভুইয়া রইলেন খাবার টেবিলে। ইমতিয়াজ ভুইয়া তার বিপরীত দিকে বসা স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমার মূল্য তোমার জীবনে ঠিক কতখানি উর্মি? উর্মি ভুইয়া শক্ত হয়ে বসে থাকলেন, কোনো কথার না জবাব দিলেন আর না তাকালেন। ইমতিয়াজ ভুইয়া একটা নিঃশ্বাস ফেলে স্ত্রীর নিকট আসার জন্য উঠতে নিচ্ছিলেন, ঠিক তখনই শক্ত একটা কণ্ঠ ভেসে এলো তার কানে, ওখানেই থাকুন, আরেক পাও এগোবেন না। আমাকে দরদ দেখানোর কোনো প্রয়োজন নেই। আমার মূল্য আপনার জীবনে যতটুকু, ঠিক তেমনই আপনার মূল্য আমার জীবনে ততটুকু। সবার সামনে নিজের ভালো মানুষই বাদ দেন। আপনি যে কি সেটা আমি ভালো আর ভালোকে জানবে, তাই ঢং করা বাদ দিয়ে নিজের চরকায় তেল দিলেই বেশি খুশি হব। স্ত্রীর কঠিন বাক্যের বিপরীতে কিছু বলতে পারলেন না ইমতিয়াজ ভুইয়া। এই তেরা মহিলাকে বিয়ে করে তার জীবনটা ছারখার হয়ে গেছে। ভেবেছিলেন একটু দরদ দেখিয়ে কথা বললে বুঝি একটু নরম স্বরে কথা বলবে এই মহিলা, কিন্তু সেই আগের মতোই খিটখিট করে উঠল তার সাথে। ইমতিয়াজ ভুইয়া এই মহিলাকে আর ঘাটবে না বলে পণ করলো। তাছাড়া নিজের স্বভাব বিরুদ্ধে যাওয়াও একটা ক্রাইম, সাইকোলজিক্যাল ক্রাইম। ইহাব বাইক নিয়ে নিজের আড্ডাস্থলে হাজির হলো। সেখানে আগে থেকেই তার সাঙ্গপাঙ্গ উপস্থিত ছিল। ইহাব সেখানে যাওয়া মাত্রই ইহাবের দুজন চেলা দাঁড়িয়ে গেল, বাকিরা কেউ দাঁড়ালো না, কারণ সবাই ইহাবের বন্ধু। এখানে ইহাবের মর্যাদা
তাদের মতোই। এখানে কেউ লিডার নয়, তবে যে যেদিন উত্তম পরামর্শ দিতে পারবে সেই হবে সেদিনের লিডার। ইহানের বন্ধু তালিকায় আছে সাব্বির, পল্লব, হাসান, আসিম, মুহিব। এদের সাথে তার ঘনিষ্ঠতা অনেক। তার সার্বক্ষণিক দুজন চেলা হলো শামীম ও রবিন। ইহাব নিজের জায়গায় বসে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠল। সাব্বির ইহাবকে উদ্দেশ্য করে বলল, কিরে, তোর আসলে পরিকল্পনা কি? তোর মতিগতির সুবিধা লাগছে না। ইদানিং তোর কি হয়েছে বলতো? কিছু লুকাচ্ছিস নাকি? ইহাব পায়ের ওপর পা উঠিয়ে সানগ্লাস খুলে মাথার উপর দিল। নিঃসন্দেহে ইহাব সুদর্শন বলিষ্ঠ এক পুরুষ কায়া। মুখে চাপ দাড়ি, রাস্তরণ, মুখে গম্ভীর হাসি। সে রহস্যময় হেসে বলল, কি লুকাবো, একটা পরিকল্পনা মাথায় কিলবিল করছে বহুদিন ধরে, তবে কতটুকু বাস্তবায়ন করতে পারবো জানি না। পলাশ বলল। কি পরিকল্পনা? ইহাব মাথার পিছনে হাত দিয়ে উপরের দিকে তাকিয়ে বলল, কান টানলে যেমন মাথা আসে তেমনই একজনের কান টানার ব্যবস্থা করছি। মুহিব ভ্রুকুচকে বলল, তোর ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পরিবর্তন হবে কবে? আসিম চাই ফু দিতে গিতে বলল, ও কইব সোজা কথা, তাইলেই হইছে। সাব্বির বলল। তোরা এত কথা বলিস কেন? ওরে কথা শেষ করতে দে। তারপর ইহাবের দিকে ভ্রু উঁচিয়ে চাইল সাব্বির, অর্থাৎ বোঝাতে চাইল খুলে বল। ইহাব রহস্যময় হেসে বলল, খুলে তো বলবো, একটু সবুর করো। একজনকে খুব শীঘ্রই ঘরে আনতে চলেছে। সেই একজন হবে আমার দাবার গুটি। কানের সাথে যেন মাথাটা দ্রুতই এসে পড়ে সেই ব্যবস্থা করছি। দেখা যাক কতটুকু সফল হই। তোরা তো সবই জানবে, তোদের না জানি আমি কিছু করেছি কখনো? সকলের দিকে প্রশ্ন ছুড়ে দিল ইহাব। ওর রহস্যময় কথা শুনে প্রত্যেকে হতাশ হলো, শুধু একজন বাদে। সেই একজন খুব মনোযোগ দিয়ে প্রিচে চা ঢেলে খাচ্ছে। চোখে পাওয়ারি চশমা, বুদ্ধিদীপ্ত মুখ, এসব কথাই তার মনোযোগ নেই বললেই চলে। আসিম নাক কুচকে বলল, এই শালা এমন নির্লিপ্ত থাকে কেমনে? কেউ আমারে বুঝা। কোনো কিছুতে আগ্রহ নাই। এখন ওর গুরুত্বপূর্ণ কাজ হলো চা খাওয়া। অ্যাপাথেটিক শালা। হাসান এটাও শুনেছে বলে মনে হয় না। কাপের অবশিষ্ট চাটুকু ঢেলে খেয়ে তাদের দিকে ইনোসেন্ট লুক নিয়ে তাকালো। পলাশ বলল, দেখ একবার, মনে হচ্ছে এইমাত্র আকাশ থেকে পড়লো এই বান্দা। হাসান বলল, তোরা কিছু খাবি না? সবাই তার দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকালো। যেখানেই যাই এই প্রাণীর খাওয়া আর খাওয়া। মাত্র টোস্ট বিস্কুট চা খেলো, এখন আবার তাদের খাবারের কথা বলছে। আসিম তো বলেই বসলো, ফুটবল কিক দিয়ে ওরে পৃথিবীর বাইরে পাঠানোর ব্যবস্থা কর, শালা সিলি গুস। হাসান কথাটা গায়ে মাখলো বলে মনে হয় না। সে আর একটা কেক আর স্যান্ডউইচ অর্ডার করে চুপচাপ ফোন দেখতে লাগলো। কেউ আর ওকে ঘাটালো না। ওরা সবাই ইহাবের দিকে চহুরি নজরে চাইলো, কিন্তু কিছুই উদ্ঘাটন করতে পারলো না। ইহাবও আগের মতো রহস্যময় ভঙ্গিতে হেসে তাদের দিকে তাকালো। কি পরিকল্পনা করছে সে? কারো ক্ষতি বয়ে আনবে না তো? কাল রাতে মারওয়ান পার্ট টাইম জব একেবারে ছেড়ে চলে এসেছে শুনে নিশাদ চিৎকার চেঁচামেচি করে পুরো বাসা মাথায় তুলেছিল। বিড়িখোরটা এসে বিড়ি টেনে একেবারে ঘুমের দেশে তলিয়ে গেছে। নিশাদকে কিছু বলেওনি কেন কাজ ছেড়েছে, শুধু বলেছে কাজ ছেড়ে দিয়েছি। এত কিছু ঘটিয়ে এসে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে মহাশয়। নিশাদের তার এত আরামের ঘুম সহ্য হলো না। তাকে ঠেলে উঠিয়ে বলল, এই আপনি পুরুষ তো? আল্লাহ আপনাকে কোন মাটি দিয়ে বানিয়েছেন? আল্লাহ একটা মানুষ এতটা অসহ্য কিভাবে হতে পারে? কাজ করবেন না তো পেট চলবে কি করে? কতদিন আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? ঘুমো ঘুমো কণ্ঠে বলল, এই সবটা চাল পারার জন্য ঘুম থেকে তুলেছিস? মাথা খারাপ করার আগে এখান থেকে যা। নিশাদ বলল, এই কাকে গলা উচিয়ে ধমকাচ্ছেন? আপনাকে আমি ভয় পাই? ভাদাইমা বিড়ি টানা লক্ষ্য থাকার। সারা জীবন এরকম নাটক দেখতে দেখতে অসহ্য হয়ে গেছি। সোজা সাপটা বলুন, আপনি কাজ ছেড়েছেন কেন? মারওয়ান বসা থেকে শুতে শুতে বলল, কাজ করতে আলসেমি লাগে তাই। নিশাদ চোখ কপালে তুলে বলল, কাজ করতে আলসেমি লাগে মানে? সামান্য অল্প একটু সময় কাজ করেন, এতেও এত আলসেমি কেন আপনার? আল্লাহ, আমি এসব আর সহ্য করতে পারছি না। এরকম মেরুদণ্ডহীন একটা পুরুষের সাথে আমায় কেন জড়ালে মাবুদ? মারওয়ান ততক্ষণে আবারও ঘুমের দেশে পাড়ি দিয়েছে। নাহওয়ান মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে গিয়েছে। মায়ের চোখে পানি দেখে বাচ্চাটা ঘাবড়ে গেল। নিশাদ বিছানার কোনায় গিয়ে নিজের রাগ কমানোর চেষ্টা করছে। অতিরিক্ত রাগ উঠলেই তার চোখ দিয়ে পানি বেরোয়। আজকেও ব্যতিক্রম হলো না।
চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে তার। নাহুয়ান বুকে ভর দিয়ে উঠে মায়ের কাছে গেল, মায়ের চোখের পানি মুছে বলল, মা কাঢ়ো কিনো। বাচ্চাটারও চোখে পানি এসে গেল মাকে কাঁদতে দেখে। নিশাত ছেলেকে দেখে নিজেকে সামলালো, চোখের পানি মুছে ছেলেকে জড়িয়ে ধরে বলল, এমনিতেই বাবা, চোখে কি যেন পড়েছে তাই। তুমি উঠে গিয়েছো? আসো বাবা, মুখ ধুয়ে দিই। নিশাত ছেলের দুই পা দুদিকে নিয়ে কোমরে বসিয়ে কোলে নিল। বাচ্চাটা মায়ের কোলে ঘুম ঘুম চোখে শান্ত হয়ে বসলো। নিশাত নাহুয়ানকে ব্রাশ করিয়ে খাটের উপর বসিয়ে রান্নাঘরে গেল। নাহুয়ান বাবাকে ঘুমাতে দেখে বাবার বুকের উপর চড়লো, তারপর ডাকতে লাগলো, বাবা, বাবা ওঠো, মা কাঁদে, মা কেন কাঁদে? বাচ্চাটার অবুঝ প্রশ্ন ঘুমন্ত বাবার কাছে। নাহুয়ান বাবার গা বেয়ে নিচে নামলো, আবারও উঠলো। মারওয়ান ঘুমো ঘুমো কণ্ঠে আস্তে আস্তে বলল, এই লিলিপুটের বাচ্চাটা শান্তি দিবে না মায়ের মতো হয়েছে। সারাক্ষণ আমার ঘুমের সাথে শত্রুতা এই ট্যাবলেটের। নাহুয়ান বাবাকে বিড়বিড় করতে দেখে মুখের কাছে কান এগিয়ে দিল, যেন বাবার কথা স্পষ্ট শুনতে পারে। কান এগিয়ে শুধু ট্যাবলেট কথাটুকুই শুনতে পেল, তবে আয়ত্ত করতে পারলো না পুরো কথাটা। তারপর বাবাকে জিজ্ঞেস করলো এটা কি, কিন্তু মারওয়ান ততক্ষণে আবারও ঘুমিয়ে পড়েছে। বাচ্চাটা খাট থেকে বহু কষ্টে নেমে দৌড়ে মায়ের কাছে গেল। নিশাত ছেলের জন্য নাস্তা রেডি করছিল। বাচ্চাটা দৌড়ে এসে মায়ের পা ধরাই নিশাত ঘাবড়ে গেল কিছুটা। তারপর ছেলেকে দেখে স্বস্তি পেল। ছেলের দিকে তাকিয়ে বলল, বিছানা থেকে নেমেছো কেন? আমিই তো আসতাম। টেলবেল কি? নিশাত ছেলের কথা বুঝলো না, বলল, কি বললে? টেলবেল কি? নিশাত বলল, জানি না তো, এটা কোথা থেকে শুনলে? বাবা বলেছে। তাইলে তোমার বাবাকেই জিজ্ঞেস করো টেলবেল কি। হবে হয়তো তার বিড়ির কোনো নাম। ঘুমের মধ্যেও এসব বলে, ক্লাসলেস পুরুষ কোথাকার। শেষ কথাটা বিড়বিড় করে বলল। নাহুয়ান মায়ের কাছেও কোনো সদুত্তর না পেয়ে মন খারাপ করলো। সে আবারও বাবার কাছে গেল। মারওয়ান উবু হয়ে শুয়েছিল। বাবার পিঠের উপর বসে নাহুয়ান বাবাকে জাগাতে লাগলো। অনেকক্ষণ পর মারওয়ানের ঘুম ভাঙলো। ছেলেকে পিঠ থেকে নিচে নামিয়ে নিজের কোলের ভেতরে নিয়ে অনবরত চুমু খেতে লাগলো। নাহুয়ান বাবার চুমুর হাত থেকে বাঁচতে হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। মারওয়ান তাও থামলো না, হাতের উপরেই চুমু দিতে থাকলো। নাহুয়ান শেষে বাবার কোল থেকে ছুটে বেরিয়ে আসতে নিলে মারওয়ান দিল না, বলল, আর ভাঙাবি আমার ঘুম? তোকে আজকে সারাক্ষণ চুমু খাবো রে ফাইয়াজ। বাচ্চাটা মোচড়া মোচড়ি করতে করতে বলল, ইন্না কি? কেন জাগিয়েছিস আমায়? নাহুয়ান উঠে বসে বাবার দিকে তাকিয়ে বলল, টেলবেল কি? মারওয়ান ভ্রু সোজা করে বলল, এটা আবার কি? তুমিই তো বলেছ। কি বলিস? আমি এটা বলবো কেন? এই শব্দই তো নতুন শুনলাম। না, তুমি বলেছ। দুরু, এই আজগুবি শব্দ আমি বলতে যাব কোন দুঃখে? তোর মা জানে বোধহয়, তাকে জিজ্ঞেস কর। মা জানে না। তাইলে ওটা তোর নানা বাড়ি কেউ হবে হয়তো। মারওয়ান হামি দিয়ে গুরুত্বহীন ভাবে কোনো রকম বলল। নাহুয়ান কথাটুকু শুনেই মায়ের কাছে দৌড়ে গেল। মারওয়ান ধরতে গিয়েও পারল না। এখন এই বিচ্ছু সব কথা মাকে সাপ্লাই করবে। বহা মুসিবতে পড়ল তো। এখন লিলিপুট এসে জিজ্ঞেস করবে তার পরিবারকে এটা বলা হলো কেন। কে জানে এই টেলবেল কাচাখুরির শব্দ কি জন্য বলেছে সে। মা ভাটু কাবা না? স্কুল থেকে এসে নিশাত মন মরা হয়ে শুয়েছিল। মন মেজাজ দুটোই তার খারাপ। নাহুয়ানের কথার কোনো জবাব না দিয়ে আগের মতোই শুয়ে রইল নিশাত। নাহুয়ান নিশাতের উত্তর না পেয়ে মায়ের কোলের মধ্যে ঢোকার চেষ্টা করতে লাগলো। নিশাত বিরক্ত হয়ে বলল, বিরক্ত করো না নাহুয়ান, তোমার বাবার কাছে যাও। কথাটা বলে আগের ভঙ্গিতে শুয়ে থাকলো সে। মারওয়ান বিড়ির টাকা খুঁজছে চিরুনি তল্লাশি করে, কিন্তু কোথাও পাচ্ছে না। নিশাতের কথা শুনে ঘাড় ঘুরিয়ে বিছানায় চাইলো। মারওয়ান বুঝলো পরিস্থিতি গরম, তবুও কিছু করার নেই, টাকা তো চাইতেই হবে। বিড়ি না খেলে মাথা ঠিক থাকে না তার। বিছানার দিকে এগোতে এগোতে মারওয়ান বলল, আমাকে কিছু টাকা দাও তো, পরে শোধ করে দিব। নিশাত কোনো প্রতি উত্তর করলো না। মারওয়ান নিশাতের কোনো রেসপন্স না পেয়ে বিছানার সামনে গিয়ে তাকে হাত দিয়ে ঠেলে বলল,
কথা শুনুনি? নিশাতের নড়চড় নেই। নাহুয়ান অবুঝের মতো মা বাবার দিকে তাকিয়ে আছে। মারওয়ান নাহুয়ানকে বলল, বাবা তোমাকে যে খেলনা কিনে দিয়েছিলাম ওটা দিয়ে খেলো গেম। আমরা একটু পর ভাত খাবো। বাচ্চাটা ঘাড় কাত করে নেমে অন্যদিকে চলে গেল। মারওয়ান নিশাতের পাশে গা ঘেঁষে বসলো। নিশাত একেবারে শক্ত কাঠের মতো হয়ে আছে। মারওয়ানের তাই মনে হলো। নিশাতের হাত ও ব্যাক সাইড ডলে দিতে দিতে বলল, শোনো, টাকাটা জরুরি, হাতে টাকা পেলে তোমায় দিয়ে দিব। নিশাত কঠিন ভঙ্গিতে শুয়েই থাকলো। মারওয়ান বলল, আশ্চর্য, তোর তো ভালো কথা গায়ে লাগে না রে। এত ভালোভাবে বলছি কয়টা টাকা দিন, পরে তোকে দিয়ে দিব, শুনছিসই না? এমনিতে বাবার কাছে একবার চাওয়া হয়ে গেছে, না হলে তোর কাছে জীবনেও চাইতাম নাকি টাকা। কথাটায় কি হলো জানা নেই, কিন্তু নিশাত মুখ বুজিয়ে কেঁদে দিল। মারওয়ান হতভম্ব হয়ে গেল। নিশাতকে সে জীবনে এরকম করে কাঁদতে দেখেনি। কেঁদেছে হয়তো বা, কিন্তু তার সামনে এই প্রথম। কেমন একটা চাপা কষ্ট দিয়ে কাঁদছে মনে হচ্ছে। মারওয়ানের কেমন যেন লাগছে। যদিও লিলিপুটের কান্নায় তার কিছু যায় আসে না, কিন্তু এভাবে কাঁদতে দেখে কেমন যেন করছে বুকটা। মারওয়ান উঠে চলে গেল। যাওয়ার আগে নাহুয়ানকে মায়ের কাছে থাকতে বলে গেল। নাহুয়ান বাবার কথা শুনে মায়ের কাছে চলে গেল। নাহুয়ান রুমে গিয়ে মাকে ডেকে বলল, মা, ক্ষুধা লাগছে, ভাটু কাবে কোকন। নিশাত ছেলের কথা শুনে চোখ মুখ মুছে ফেলল। উঠে মুখ ধুয়ে ছেলেকে নিয়ে ভাত খেলো। সংসারটা তার কাছে এখন তিক্ত হয়ে উঠেছে। তার সাথেই কেন ওই ভাগ্যবানটাকে ছুটতে হলো? মাঝে মধ্যে খুবই হতাশ লাগে তার। সবকিছু ছেড়ে ছুড়ে কোথাও চলে যেতে পারতো। একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখনো এই সংসারটা করছে, না হলে এই সংসার দুদিনেও কেউ করতো না। বাচ্চাকে শুইয়ে দিয়ে কিছুক্ষণ দোয়া জিকির কোরআন পাঠ করলো। নামাজ স্কুল থেকে এসেই পড়েছে। আল্লাহকে ডাকা হচ্ছে সকল সমস্যা সমাধান ও মনে প্রশান্তি আনার একমাত্র মাধ্যম। তার বান্দার মনের সকল ব্যথা তিনি নিশ্চয়ই দেখেন। তার পরিত্রাণও ওই রবই করবেন, নিশাতের পূর্ণ বিশ্বাস আছে এতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। মাহবুব আলমের দুহাত ভর্তি বাজার। বাজার বলতে ঘরের টুকিটাকি জিনিস, মাছ মাংস শাকসবজি তেমন একটা বাজার করতে হয় না। তবুও মাসে একবার আসেন বাজার করতে। হঠাৎ সালামের আওয়াজ আসায় সেদিকে ফিরলেন। চমকে গেলেন তিনি খানিকটা। ইহাব ভুইয়া মুচকি হেসে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। ইহাব মাহবুব আলমকে চমকাতে দেখে মনে মনে হাসলো। এগিয়ে এসে বলল, ভালো আছেন আঙ্কেল? মাহবুব আলম কোনো কথা বললেন না। ইহাব আবারও বলে উঠল, আপনাকে তো তেমন দেখা যায় না আঙ্কেল, সব কিছু ভালো তো? বলেই একটা রহস্যময় হাসলো। মাহবুব আলম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ইহাব প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে একটু রহস্য করে প্রশ্ন ছুড়ল। তাই? মাহবুব আলম কপালের ঘাম মুছে বললেন, হ্যাঁ। আরে আঙ্কেল, ঘামছেন কেন? বেশি গরম তো না? আমাকে বাজারটুকু দিন, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। মাহবুব আলম বললেন, প্রয়োজন নেই, আমি যেতে পারবো। সেটা তো আমিও জানি আপনি পারবেন, তবুও ছেলে মনে করে দিন। মাহবুব আলম চমকের উপরে আছেন। এই ছেলের হলো কি আজ? তার সাথে এত মিষ্টি স্বরে কথা বলছে। কাহিনী তো কিছু একটা আছেই। চেয়ারম্যানের ছেলে তাকে দেখে নিজ উদ্যোগে এগিয়ে এসছে, ব্যাপারটা অদ্ভুত না? ইহাব জোর করেই বাজারের ব্যাগটা হাতে নিল। চারপাশে অনেকে তাকিয়েছিল দেখে মাহবুব আলম আর জোর জবরদস্তি করেননি। চুপচাপ প্রস্থান করলেন বাজার থেকে। মাহবুব আলম নিজেদের বাড়ির দরজায় টোকা দিলেন। পাশেই ইহাব বাজারের ব্যাগ হাতে দাঁড়িয়ে। প্রতিমধ্যেই অনেকবার মাহবুব আলম ব্যাগ নিতে চেয়েছিলেন, কিন্তু ইহাব দেয়নি। মানহা দরজায় আওয়াজ শুনেই বুঝলো বাবা এসেছে। তাই মাথায় একটু ঘোমটা দিয়েই ঝড়ের গতিতে দরজা খুলতে দৌড়ে গেল। উঠানের সামনে বিশাল গেট, ওটা উৎফুল্ল হয়ে খুলে বাবাকে দেখেই বলে উঠল, আব্বু, এত দেরি হলো কেন আজ? তোমার ওষুধের কথা ভুলে গিয়েছো? বলতে বলতেই বাবার সাথে অন্য একজন পুরুষকে দেখে মানহা পড়িমড়ি করে দৌড়ে ঘরে ঢুকে গেল।
যেহেতু সে পরিপূর্ণ পর্দা করে সেহেতু এরকম পরপুরুষের সামনে এভাবে চলে আসায় প্রচন্ড বিব্রত হয়েছে মানহা। একজন পর্দাশীল মেয়েই জানে একজন গায়েরে মাহরাম পুরুষের চাহনি তাদের কাছে ঠিক কি। গায়েরে মাহরাম পুরুষের নজর এতটাই ভয়াবহ, মেয়েরা যদি তা জানতো তাহলে নিজেদেরকে লোহার কাপড়ে ঢেকে রাখতো। মানহার রীতিমতো কান্না পেয়ে গেছে। সে অসংখ্যবার তওবা পড়ে ফেলল। মাহবুব আলমও বেশ খানিকটা বিব্রত ও কষ্ট পেয়েছেন, তা তার চেহারায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। আজকে ফোন নিয়ে যাননি তিনি, না হলে ফোন করেই বলে দিতে পারতেন বাসায় অন্য একজন আসবে। ইহাবের ভীষণ মজা লাগছে এদের কাহিনী। মাহবুব আলমকে বললেন, আঙ্কেল, বাজারটা কোথায় রাখতে হবে? আমার হাতে দাও, আর কিছু করতে হবে না। তুমি ভিতরে এসে বসো, চা নাস্তা কিছু খেয়ে যাবে। তার প্রয়োজন নেই আঙ্কেল, নিজের খেয়াল রাখবেন, আসি। কথাটুকু বলে ইহাব প্রস্থান করলো। তার মুখে পরিকল্পনার এক ধাপ এগিয়ে যাওয়ার খুশি ঝকমক করছে। এখন শুধুই সময়ের অপেক্ষা। রাত 11:30 বাজে, এখনো মারওয়ান বাসায় আসেনি। সেই যে দুপুরে বেরিয়েছে এখনো পর্যন্ত কোনো খবর নেই। সচরাচর এত দেরি কখনোই করে না, আজ এত দেরি করছে কেন? নাহুয়ানকে খাইয়ে নিশাত ঘুম পাড়িয়ে দিয়েছে। বাচ্চাটা বাবার জন্যে অনেকক্ষণ অপেক্ষা করেছে, কিন্তু বাবার আজকে দেখা নেই। নিশাতের বুকটা কাঁপছে অজানা ভয়ে। বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়ালো, ভালো লাগছে না। সময় চলে যাচ্ছে কিন্তু মারওয়ানের কোনো খবর নেই। এই পুরুষটা তাকে শান্তি দেবে না। নিশাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সংসার জীবনের প্রথম অধ্যায়ের কথা ভাবতে লাগলো। যখন মারওয়ান আজাদ নামক ছন্ন ছাড়া সংসারের প্রতি উদাসীন পুরুষের সাথে তার বিয়ে হয় তখন সে ভীষণ অখুশি ছিল। তারপর তার মা যখন তাকে স্বামীর গুরুত্ব বোঝালো তখন থেকে একটু নরম হয়েছিল সে। স্বামীকে খুশি করার চেষ্টা করতো না চাইতেও, কিন্তু কথায় আছে না, বেয়াদব পুরুষ কখনো ভালো কিছু নিতে পারে না। তেমনি মারওয়ান আজাদ নামক বদ পুরুষ তার এসবকে ন্যাকামি আখ্যা দিয়েছিল। নতুন বইয়ের প্রতি স্বামীর একই মনোভাব। রাগে চেদে বাবার বাড়ি চলে গিয়েছিল সে। একটা খোঁজ পর্যন্ত নেয়নি ওই ভাদাইমাটা। সে চলে যাওয়ায় নাকি আরো রিল্যাক্স মুডে নাক ডেকে ঘুমোতে পেরেছে। অবশ্য এসব সে পরে শুনেছে। পড়াশোনাটা শ্বশুর আব্বাই তাকে করিয়েছেন। শ্বশুর আব্বার কাছে সে আজীবন কৃতজ্ঞ। এই মানুষটা তাকে যে পরিমাণ আদর যত্ন করেছে তার ঋণ শোধ করার মতো না। এ কারণেই সংসার নামক এই ছিন্ন সুতোটা এখনো টিকে আছে মনে হয়। ঘাড় তেরা লোকটা জীবনেও সোজা হবার নয়। রাত 1টা বাজে, এখনো আসেনি লোকটা। নিশাত এতক্ষণ বসে বসে অতীতের স্মৃতিচারণ করছিল। নাহুয়ানের মাথায় হাত বুলিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে নিশাত। কি আদুরে ভঙ্গিতে ঘুমোচ্ছে বাচ্চাটা, হাত পা ছড়িয়ে গাল ফুলিয়ে ঘুমিয়ে আছে। এ যেন অবিকল মারওয়ান আজাদ। বাবার চেহারা এতটা পেল কি করে বাচ্চাটা? তার চেহারাও তো একটু আধটু পেতে পারত। নিশাত ছেলের ফুলো ফুলো গালে চুমু খেয়ে ঘুমন্ত ছেলের মুখের দিকে চেয়ে বলল, তোর বাপ ফোন ধরে না রে নাহুয়ান, কোথায় গেল বলতো? এই ঘাড়তারা বাপকে একটু সোজা করতে পারিস না তুই? বাপের ন্যাওটা হলি কেন রে? তুই আমার বুকের মানিক আব্বা। তোর বাপ আমাকে টেনশনেই মারবে। ওই আধবুড়ো লোকটার চিন্তায় আমি এখনো ঘুমোতে পারলাম না। কোথায় আবার বিড়ি টানছে কে জানে। টাকা পয়সা তো নেই, বিড়ির নেশায় ছিনতাই টিনতাই করছে নাকি আবার? কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো না। বিড়ির টানে আবার ছিনতাই করতে গেছে নাকি? নিশাত ভ্রু কুচকে রেখে আবারও ফোন দিল, কিন্তু এবার ফোন বন্ধ বলছে। সে চিন্তিত ভঙ্গিতে খাটে হেলান দিয়ে রইল। রাত 2টার দিকে ঘরের দরজায় কড়া নাড়ায় নিশাতের ঘুম ছুটে গেল। বসে থাকতে থাকতে ঘুম এসে গিয়েছিল। দরজায় আবারও নকের শব্দে তাড়াতাড়ি উঠে দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কে? আমি। মারওয়ানের উত্তর। নিশাত দরজা খুলে দিল। মারওয়ান তাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে? নিশাত দরজা আটকে বলল, হ্যাঁ, রাত 2টোর সময় আপনার জন্য তো জেগে থাকবো, ঘুমিয়ে পড়েছিলাম। মারওয়ানের পা হঠাৎ করেই কেন যেন থমকে গেল। নিশাতের দিকে একটু চেয়ে আবার রুমে গিয়ে হাত মুখ ধুলো।
তারপর ছেলের পাশে আস্তে করে শুয়ে পড়ল। নিশাত তা দেখে বলল, কি হলো, শুয়ে পড়লেন যে, ভাত খাবেন না? মারওয়ান জবাব দিল না। নিশাত আস্তে করে মারওয়ানের পাশে দাঁড়িয়ে বলল, ভাত খেয়ে ঘুমান। মারওয়ান চোখ বন্ধ করেই জবাব দিল, আমার টেনশন কারো না করলেই চলবে। এতক্ষণ যেহেতু টেনশন না করে খেতে ঘুমাতে পেরেছেন, এখনো তেমন ঘুমাক। নিশাত বুঝলো তাকেই ইঙ্গিত করে খোঁচা দিয়ে কথাগুলো বলেছে। আহা, ঢঙের আলাপ! এতক্ষণ ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছে, তার হিসাব নেই, এখন এসেছে রং ঢং করতে। নিশাত বলল, ফোন ধরেননি কেন? ইচ্ছে হয়নি তাই। তাকে ইচ্ছে হয় শুনি একটু। কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমাম, মাথা খারাপ করিস না। কেন, বিড়ির টাকা জোগাড় হয়নি বুঝি? মারওয়ানের প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে বালিশের কাছে রাখলো। নিশাত ভাবলো সিগারেট কেনার টাকা কই পেয়েছে। মারওয়ান ছেলেকে আদর করে কোলের মধ্যে ঢুকিয়ে ঘুমের দেশে চলে গেল। নিশাত একটু অবাকই হয়েছে, বালিশে মাথা দেওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো কিভাবে? নাক ডাকার শব্দ আসছে। নিশাত আর দাঁড়িয়ে না থেকে নিজেও অপর পাশে ঘুমিয়ে পড়ল। বাবা শুশু কব্ব। বিছানায় শুয়ে শুয়ে নাহুয়ানকে নিয়ে খেলছিল মারওয়ান। তখনই বাচ্চাটা লাফিয়ে কথাটা বলে উঠল। মারওয়ান বলল, একটু পরে করিস, এখন উঠতে আলসেমি লাগছে। নাহুয়ান বলল, এখনই কব্ব। মারওয়ান হামি দিয়ে বলল, ধরুবা, একটু অপেক্ষা কর। নাহুয়ান অবুঝ স্বরে ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল, এখানে কলে দিব? মারওয়ান বিছানা থেকে অলস্য ছেড়ে উঠল। ছেলেকে কাঁধে চেপে দৌড়ে যেতে যেতে বলল, চল চল, শুশু করিয়ে নিয়ে আসি। এখানে করিস না বাপ। মারওয়ান দেখলো তার শরীর গরম গরম লাগছে। ব্যাপার কি? ছেলেকে অন্য পাশে নেওয়ার জন্য উঠাতেই ঝরঝর করে কাজ সেরে ফেললো নাহুয়ান। আগেই সেরেছে, এখন বাকিটুকু সারলো। মারওয়ান ছেলের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, ডাম্বলের বাচ্চা, কাজ সেরে ফেলেছিস? নাহুয়ান ফোকলা হেসে বাবার দিকে তাকিয়ে রইল। ছেলের আদুরে হাসির দিকে তাকিয়ে মারওয়ান বলল, তোকে একটু মারি ভাইয়াস। নাহুয়ান মাথা নাড়িয়ে না বলল। ফোলা ফোলা গালে বাবার দিকে তাকিয়ে বাবার গলা জড়িয়ে ধরল। মারওয়ান কিছু না বলে ছেলের জামা কাপড় পাল্টে নিজেরও ছেলের জামা নিয়ে টয়লেটে ঢুকলো। এখন বাপ বেটা গোসল করবে। ছেলেকে সাবান দিয়ে ডলে ডলে গোসল করিয়ে নিজেও ছেলের পাশাপাশি সাবান ডলে গোসল করে নিল। গোসল শেষে ছেলেকে জামা পরিয়ে টয়লেটের সামনে দাঁড় করিয়ে বলল, এখানে থাক, বাবা চট করে জামা পাল্টে আসতি। বলেই টয়লেটের দরজা আটকে দিল। নাহুয়ান এটা দেখে দরজা ধাক্কাতে লাগলো। সেও বাবার পাশে থাকবে বলে চিল্লাতে লাগলো। মারওয়ান জামা কাপড় পাল্টাতে পাল্টাতে বলতে লাগলো, আরে থাম রে, বাপের ইজ্জত দেখার জন্য মরিয়া হয়ে গেছে বদ কথাকার। কোন রকম জামা পাল্টে বেরিয়ে এসে ছেলেকে উল্টো করে ঝুলিয়ে কাঁধে নিয়ে বলল, বজ্জাত তুই, বুঝিস না বাপের একটা পাই বেশি আছে? পাই বেশি কি? তোর মাথা। নাহুয়ান খিক করে হেসে দিল। গল্পের বাকি পর্ব নতুন চ্যানেলে পাবেন। চ্যানেল লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে ও কমেন্টে পিন করে দেওয়া আছে।